শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। কার্তিক মাসের একদম শেষে আমরা চলে এসেছি। অগ্রহায়ণ আসি আসি করছে, তার মানে শীত কিন্তু তার আগমনী বার্তা শোনানো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। শীত একটু একটু বেশ পড়তেও শুরু করেছে এবং শীতের এই যে মিষ্টি আমেজ, ভোরবেলার যে শিশির, সেই মিষ্টি আমেজ যেন খুব শীঘ্রই আরো ভালোভাবে নেমে আসুক, সে শুভকামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথমে আমরা দেখে আসব ইতিহাসের আজকের দিনে বিশেষ কি ঘটেছিল। 1895 সালের এই দিনে বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন। 1912 সালের এই দিনে আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়। 1914 সালের এই দিনে ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়। 1919 সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নৈ চুক্তি স্বাক্ষরিত হয়। 1932 সালের এই দিনে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে। 1940 সালের এই দিনে আতাতায়ীর গুলিতে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ারগা সহ 64 জন নিহত হন। 1941 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাঙ্ক যুদ্ধ সংঘটিত হয়। 1992 সালের এই দিনে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়, তবে তার আগে জেনে নেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমেই জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মহাসড়কে ভয়ঙ্কর ধীর গতির যান। অটোরিকশা নসিমন চলে মহাসড়কে, আইনে নিষেধ থাকলেও নজর নেই কর্তৃপক্ষের, সার্ভিস রোড না থাকায় অনেক জায়গায় বাড়ছে বিপত্তি। শিরোনাম রয়েছে রাত পোহালেই ভোট, সহিংসতায় গেল আরো 2 প্রাণ, কার্যালয়ে আগুন। ভোট ছাড়া নির্বাচিত 1043 জনপ্রতিনিধি। মহাসড়কে ভয়ঙ্কর ধীরগতির যানটি, এটিকে কেন্দ্র করে শিরোনাম আরও রয়েছে নসিমন করিমন ভটভটির বৈধতা দিচ্ছে সরকার। এছাড়া রয়েছে মহাসড়কে ধীরগতির যানের দায় বেশি। আর যদি শিরোনাম জানাতে চাই খেলাকে প্রাধান্য দিয়ে শিরোনাম রয়েছে টেস্ট সিরিজ চলছে পাকিস্তানি বনাম বাংলাদেশের মধ্যে। গতকাল প্রথম টেস্টে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে লিটন মুশফিকের ব্যাটে স্বপ্ন, বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। আরো শিরোনাম রয়েছে বাংলাদেশ প্রতিদিনের দুর্ঘটনা না মৃত্যু ফাঁদ। আরেকটি শিরোনাম রয়েছে বিআরটিসি বাসে হাফ ভাড়া 1 ডিসেম্বর থেকে। দর্শক, কালের কণ্ঠে শিরোনামে যাচ্ছি। তারা শিরোনাম করেছে 5 বছরে 27 জনের মৃত্যু, দিনে চলবে না ময়লার গাড়ি। এছাড়া শিরোনাম রয়েছে দাবি না মানলে কাল থেকে আবার আন্দোলন, নটরডেম ছাত্রের মৃত্যুকে ঘিরে শিরোনামটি রয়েছে। বিভিন্ন শিরোনামে যাচ্ছি অর্থনীতির গণ্ডি ছাড়িয়ে প্রাধান্য পাবে মানুষ। খেলা নিয়ে শিরোনাম রয়েছে লিটন মুশফিকের আলো, চট্টগ্রাম টেস্টের প্রথম দিন। শিরোনাম জানাতে চাচ্ছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলা ও টাঙ্গাইলে গুলিতে যুবলীগ নেতাসহ নিহত 2, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতা। করোনার নতুন একটি ধরন দেখা দিয়েছে, তিনি শিরোনাম রয়েছে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন। প্রথম আলো রয়েছে দর্শক এরপর আমার কাছে। প্রথম আলো শিরোনাম করেছে টঙ্গীর মাজার বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, আমরা সংবাদের মাধ্যমে সেটি জানতে পেরেছি। এছাড়া শিরোনাম রয়েছে করোনার নতুন ধরন, উদ্বেগের নাম ওমিক্রন, WHO পক্ষ থেকে এটি জানানো হয়েছে। এছাড়া শিরোনাম রয়েছে নটরডেমের ছাত্র নিহত, গাড়িটির আসল চালক কে। BanglaNews24.com এর শিরোনামে চলে যাচ্ছে দর্শক। তারা শিরোনাম করেছে লাইভে এসে কান্না, ক্ষমা চাইলেন মেয়র আব্বাস। এছাড়া শিরোনাম রয়েছে পান্থপথে দুর্ঘটনায় মৃত্যু, ডিএনসিসির গাড়ি চালক আটক। অর্থাৎ ময়লার গাড়িতে যেই নটরডেম কলেজের ছাত্রের মৃত্যু হয়েছে সেটি বিষয়ে শিরোনামটি ছিল। ভোলায় ভোটের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত।
এরপর দর্শক আমরা যাচ্ছি bdnews24.com-এ। তারা শিরোনাম করেছে হাফ ভাড়া কেন যৌক্তিক, এই বিষয়ে কেন যৌক্তিক হবে হাফ ভাড়া সেটি নিয়ে শিরোনাম রয়েছে। এছাড়া শিরোনাম রয়েছে নির্দেশনার পরও বন্ধ হয়নি কোচিং সেন্টার। আর যদি শিরোনাম জানাতে চাই, করোনার যে নতুন ভ্যারিয়েন্টটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে আবার, এবং তৃতীয় ঢেউয়ের একটি আশঙ্কা করা হচ্ছে বিশ্বজুড়ে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন, অর্থাৎ এখন যে নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে করোনা, সেটির নাম দেওয়া হচ্ছে ওমিক্রন, সেটি নিয়ে শিরোনামটি ছিল। ডেইলি সানের শিরোনাম জানাচ্ছি। ডেইলি সানের শিরোনাম রয়েছে আ নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যান্ড ইন্ডিয়া। এছাড়া রয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন কমপ্লিট ডিজারি। শিরোনাম রয়েছে বিআরটিসি বাস ফেয়ার্স কাট হাফ ফর স্টুডেন্টস। দর্শক সবশেষ দেশের বাইরে থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার কাছে। তারা শিরোনাম করেছে নিউ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ফিলস গ্লোবাল ফিয়ার অফ অ্যানাদার ভাইরাস সার্জ। দর্শক এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবার চলে যাব আজকের পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন লেখক ও গবেষক সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সকলকে শুভ সকাল। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমি শিরোনামগুলো পড়ছিলাম। আসলে শিরোনামগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, এই যে মহাসড়কে কিংবা সড়কে যে মৃত্যুর হার বেড়েই চলেছে এবং এই যে দুর্ঘটনাগুলো, তিনি একটু জানতে চাই। কালের কণ্ঠে শিরোনাম রয়েছে 5 বছরে 27 জনের মৃত্যু। আর বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মহাসড়কে ভয়ঙ্কর ধীর গতির যান। এই যে ধীর গতির যান যেগুলো রয়েছে, আপনার অটোরিকশা, নসিমন কিংবা ভটভটি, করিমন, যেটি বলি না কেন আমরা, এগুলো মহাসড়কে চলাচল করছে, যেখানে বড় বড় যানবাহনগুলো চলাচল করে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এই যে এটি আসলে বেআইনি, তারপরও চলাচল হচ্ছে, কিন্তু দায়ভারটি কার? এটি নজরদারি করার দায়িত্বটি কার? এবং নজরদারি করার দায়িত্ব যাদের, তারা করছেন না কেন ঠিক মতো? কি মনে হচ্ছে আপনার কাছে, কারণটি কি? সবার প্রতি শুভ কামনা। সকালবেলা কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন, সেটা তো প্রতিদিনের যন্ত্রণা, কষ্ট। বহু বছর ধরে বলা হচ্ছে যে একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের কান্না, মানুষ মারা যাচ্ছে নিয়মিত। এবং সেটা আপনি যে বললেন যে এই আপনার এইখানে সড়কে 27,000 সম্ভবত হবে 5 বছরে, তাই না? 5 বছরে 27,000 মৃত্যু, তাই তো? 27 জনের মৃত্যু কালের কণ্ঠে শিরোনাম আছে 5 বছরে। জি, অজয় দাশগুপ্ত, আমরা ব্যাপারটি আমরা একটু দেখে নিব, আমরা আপনার আলোচনায় আসতে চাচ্ছি। জি হ্যাঁ, আমার মনে হয় যে বছরেই 5,000-এর মতো মৃত্যু হচ্ছে, এরকমই পরিসংখ্যান আমাদেরকে বলা হচ্ছে। জি, সংখ্যাটা গুরুতর সন্দেহ নেই। তার চেয়ে হলো যে আপনি যেটা কথাটি বললেন, কেউ তো দায় নিচ্ছে না। ট্রাক যারা চালাচ্ছে বা বাস যারা চালাচ্ছে মহাসড়কে, আমি নিজে মহাসড়কে যেতে হয়, তখন দেখি যে বাস চালকরা বা ট্রাক চালকরা ওভারটেক করার জন্য মানে বেপরোয়া থাকে। এখন হতে পারে যে হ্যাঁ, ছোট যান আছে, কম গতির যান আছে, রিক্সা আছে, তারপরে এই নদীতে এই সেচ ব্যবস্থার জন্য যে যন্ত্রগুলো আনা বাংলাদেশে চালু আছে, সেইগুলোকে গাড়িতে বা এমনকি নৌপথে যুক্ত করে, নৌযানে যুক্ত করে সেটা চালানো হচ্ছে। এবং আপনি ধরেন একটা আপনার সামনে রিক্সা পড়লো, আপনি একটা বাস চালক বা রিক্সা এই ট্রাক চালক বা কাভার্ড ভ্যান চালক, একটা রিক্সা চললো, রিক্সাটা হয়তো অন্যায় করছে বা ধীর গতিতে চলছে, সেই জন্য তো কোনো বাসের চালক তাকে চাপা দিতে পারে না যে আমার সামনে পড়েছে আইন ভেঙে। তাহলে কি একটা মানুষ দ্রুত গতিতে ভুল করে পথ অতিক্রম করার চেষ্টা করছে মহাসড়ক দিয়ে, তাহলে কি তাকে একটা বাস বা একটা ট্রাক চালক চাপা দিতে পারবে? অবশ্যই না, অবশ্যই না। অবশ্যই সতর্ক হওয়া উচিত, সেটা সচেতন করা উচিত। কিন্তু বাস ট্রাকের মালিক যারা, শ্রমিক সংগঠন যারা, তারা কিন্তু দোষারোপ করা যে রাস্তায় আইন মানে না, রাস্তায় ধীর গতির গাড়ি চলে, এর বাইরে কোন রকম যে প্রশিক্ষণ দরকার, রাজপথে কি আচরণ করতে হবে, শ্রমিকরা
5-6 ঘন্টার বেশি যেন একটানা পরিশ্রম না করে, বিশ্রামের প্রয়োজন হয়, সেইগুলো দেখা দরকার, তাদের নিয়োগপত্র থাকা দরকার। এই দিকে তো দশকের পর দশক ধরে মালিকরা কোনো রকম নজর দিচ্ছে না, কোনো আগ্রহ দেখাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ রাজপথে আইন ভঙ্গ করলে শাস্তি দেওয়ার না যতটা তৎপর, তার চেয়ে বেশি তৎপর থাকে আইন যারা ভঙ্গ করে তাদের কাছ থেকে অর্থ আদায়। এটা ট্রাফিক পুলিশ সম্পর্কে অভিযোগ বা অন্য আইন শৃঙ্খলা বাহিনী। এই জায়গাটা হচ্ছে আমাদের দেশে আজকে এই যে গতকাল বা পরশুদিন জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই যে স্বাধীনতা 50 বছরের মর্যাদার উন্নয়ন, তার সঙ্গে কিন্তু সড়কে আমরা যে আচরণ করছে, শ্রমিকরা করছে, সাধারণ মানুষও করছে, ছোট যানবাহন বড় যানবাহন সবাই চালকরা করছে, এইটার সঙ্গে কিন্তু আমাদের এই যে উত্তরণ, 5 কোটি শিক্ষিত লোক এখন পড়াশোনা করছে, একসঙ্গে প্রায় 5 কোটি ছাত্রছাত্রী, এই দেশের সঙ্গে বেমানান। ইট মাস্ট বি সলভড। এইটার অবশ্যই সমাধান করতে হবে এবং তার জন্য আইনের কঠোরতা দরকার, মানুষের সচেতনতা দরকার। কোন অজুহাত এখানে পরস্পর রেষারেষি ঠেলাঠেলি একজন অপরজনকে দায়ী করলো সেটা চলবে না। জি, অজয় দাশগুপ্ত, আপনি যেটি বলছিলেন যে পারস্পরিক যে দোষারোপ সেটি চলবে না, এটা অজুহাত চলবে না, কিন্তু এই অজুহাতটি কিন্তু আমরা দেখে আসছি বিগত, আপনি দশকের কথা বলেন, আসলে দশক ধরে যে একজন আরেকজনকে দোষারোপ করে এবং গণপরিবহন যেগুলো আছে অর্থাৎ বড় বড় বাস কিংবা লরির যে চালকগুলো, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি এটা প্রাপ্ত বয়স্ক না, কিংবা কারো লাইসেন্স নেই, কাগজপত্র এবং প্রশিক্ষণ যেটি সবচেয়ে বেশি জরুরি সেটিও থাকে না। তাহলে এই যে প্রশিক্ষণ ছাড়া একজন চালককে আমরা এত বড় একটি দায়িত্ব দিয়ে দিচ্ছি, মাদকাসক্তের অভিযোগ আছে। জি জি জি, তো এই যে এতগুলো অভিযোগ নিয়ে আমরা একজন চালককে এত বড় দায়িত্ব দিয়ে দিচ্ছি, এটি আসলে কে দেখবে? এই দেখভাল করার দায়িত্বটি কার? আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর। সেটা কি দেখা হচ্ছে? মনে করে যে আমার জনবলে এটা মানে কভার করে না, জনবল দিয়ে এটা মেটানো যায় না, তখন তাদেরকে কাজটা করতে হবে যে আরো স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এলাকায় জনপ্রতিনিধি আছে, তাদের অনুরোধ করতে হবে যে প্রত্যেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, তাদের এলাকা দিয়ে সব উপজেলা পরিষদ, তাদেরকেও সহায়তা করতে হবে। তারাও যাতে তারপরে সঙ্গে থাকবে যে আপনার এই রাজপথের শৃঙ্খলা এইগুলা। কিন্তু মূলটা হচ্ছে যে আপনি আইনের বাহিনীর সঙ্গে থাকেন কিংবা যানবাহন চালক বা মালিকদের সঙ্গে থাকেন, আপনাকে রাস্তায় ফিটনেস বিহীন গাড়ি নামানো যাবে না। সবার দায়িত্ব, এটা সম্মিলিতভাবেই করতে হবে। আর আইন লঙ্ঘন করলে শাস্তি কি হবে সেটা তো পুলিশের হাতে তুলে বিচারকের কাছে দিতে হবে, পুলিশের দায়িত্ব, সেটা তো স্পষ্ট করেই বলা আছে। এইখানে ব্যত্যয় ঘটছে, এইখানে প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে, এইখানে মানুষকে জিম্মি রেখে নিজের খেয়াল খুশি মতো চলার যে প্রবণতা, সেটা মালিকদের সংগঠনে আছে, শ্রমিকদের সংগঠনে আছে, মানুষের মধ্যে অসচেতনা আছে। দুর্ভাগ্যজনকভাবে মালিক শ্রমিকদের সংগঠন তারা যখন মানুষকে জিম্মি করে তখন কিন্তু সামনে রাখে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের কিছু নেতাদের, তাদের দিয়ে চাপ সৃষ্টি করাটা সহজ বলে এই কাজটি তারা করে। এইটার জন্য শাসক দল তাদেরকেও দায় নিতে হবে যে তাদের নেতাদের সামনে রেখে পরিবহন শ্রমিকদের সংগঠন, পরিবহন মালিকদের সংগঠন তারা কাজ করছে। এটা বিএনপির সময়, জাতীয় পার্টির সময় তাদের দলের নেতারা ছিল, এখন আওয়ামী লীগের নেতারা, এবং এইটা মানুষের জনগণের স্বার্থের কল্যাণের নিরাপদ চলার পরিপন্থী, এটা অবশ্যই দূর করতে হবে। জি, অজয় দাশগুপ্ত, ধন্যবাদ। এই বিষয়ে আরেকটু জানতে চাই, এই যে নটরডেম কলেজের একজন শিক্ষার্থী মারা গেলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং তারা প্রতিনিয়ত যেটি বলছে, আমরা দেখলাম নিউজে যে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা যেটি বলছে যে যখন এরকম একটি দুর্ঘটনা ঘটে তখন খুব সোচ্চার দেখা যায়, তারা রাস্তায় নামে, দুদিন পর মানুষজন আবার ভুলে যায় এবং আবার যখন নতুন করে এরকম দুর্ঘটনা ঘটে তখন আবার সোচ্চার হয়, কিন্তু সমাধান এখন পর্যন্ত কোথাও গিয়ে ঠেকাতে পারছে না। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আর কটি প্রাণ ঝরলে হয়তো বা আমরা সমাধানের দিকে যাব? খুবই দুঃখজনক, তারপরও জানতে চাচ্ছি। নটরডেম কলেজ মেধাবীদের পড়াশোনার প্রতিষ্ঠান, যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু একটি সাধারণ মানুষের যে রিক্সা চালায় কিংবা যে ধান খেতে কাজ করে বা
আহ, বস্তিতে থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, সবার প্রাণী কিন্তু সমান। কাজেই আহ, সবটাই গুরুত্ব দিয়ে নিতে হবে, এবং আমরা মনে করি যে এইটা আমাদের অবশ্যই দূর করতে হবে, যে কিভাবে এই সমস্যা, এটা সরকারের কঠোর হতে পারে না। যখনই কাউকে শাস্তি দিতে চায় পরিবহন মালিক শ্রমিকরা একজোট হয়ে রাস্তায় নামে, সেটা আরো খারাপ প্রবণতা। যারা এইসব সংগঠনের নেতৃত্বে আছেন তাদের অবশ্যই এটা বিবেচনায় নিতে হবে। আর ছাত্ররা দাবিটা নিয়ে আসছে সামনে, কিন্তু এই দাবিটা করোনার পরে 1.5 বছর পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা শুরু হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আহ, শিক্ষার্থীদের পড়াশোনার চাপ আছে, ক্লাসে চাপ আছে, পরীক্ষার চাপ আছে। এবং আমরা চাই যে শিক্ষা জীবন, এই এইটা যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে থাকা, শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে যতটা থাকা যায়, তাদের করোনার ভ্যাকসিন দেওয়া চলছে, অন্য স্বাস্থ্যবিধি দেওয়া সম্পর্কে শিক্ষা দান চলছে, প্রশিক্ষণ চলছে। এবং পরিবারের সদস্যদের, শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু ছাত্ররা, তারা কিন্তু পরিবারকেও সচেতন করতে পারে এই সময়ে, যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনযাত্রা যতটা স্বাভাবিক রাখা যায়, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যায়। এই ব্যাপারে কিন্তু ছাত্রছাত্রীদের ভূমিকা আছে। আমরা আশা করব বিজয়ের 50 বছর পূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধে, সেই স্বাধীনতার কথা এই সময়টাই কিন্তু। কাজেই রাজপথে যেন এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো, যেগুলো যৌক্তিক দাবি, কিন্তু এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের বিবেচনায় রাখা দরকার বলে আমার মনে হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবারও বলি, রাজপথে মানুষের জীবন নিরাপদ হতে হবে। আমি বা আপনি বা যে কেউ, শিশু হোক বয়স্ক হোক, ঘরে গিয়ে, বাইরে গিয়ে আবার নিরাপদে যেন ঘরে ফিরে আসতে পারে, এইটা নিশ্চিত করতে হবে। জি, ধন্যবাদ অজয় দাশগুপ্ত। শিরোনাম ধরে আবার একটু আসতে চাই, কালের কণ্ঠের শিরোনাম না, আমরা যে bdnews24.com এর শিরোনাম এসেছে, হাফ ভাড়া কেন যৌক্তিক। এছাড়া অন্যান্য সংবাদপত্র আমরা দেখেছি শিরোনাম রয়েছে, বিআরটিসির বাসে হাফ ভাড়া 1 ডিসেম্বর থেকে, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া সেটি বিআরটিসির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আপনার কাছে প্রশ্ন হলো, এই যে বলা হচ্ছে হাফ ভাড়া কেন যৌক্তিক, আসলেও কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে? হলে কি কারণ, না হলে কি কারণ? আর বিআরটিসি যে হাফ ভাড়া করে দিল, এই ক্ষেত্রে প্রাইভেট যে বাসগুলো আছে সেগুলোর জন্য কি রাস্তা খুলে গেল, নাকি এটি বিপথে গেল? আপনার কাছে কি মনে হচ্ছে? ভাড়া, আমি আমার ছাত্র জীবনে যদি বলেন, যখন 1969-এর গণ আন্দোলনের সময় ছাত্ররা কিন্তু হাফ ভাড়াটা বাস, লঞ্চে, ট্রেনে আদায় করে নিয়েছিল। সিনেমা হলেও হাফ টিকিট বলা হতো আর কি, যে হাফ কনসেশন আর কি, কনসেশন পাওয়া যেত আর কি। বিআরটিসি করছে সরকার নিয়ন্ত্রিত, কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা যদি বলেন, যে রাজপথে বিআরটিসি বাস যখন নামে, বিআরটিসি কর্তৃপক্ষ একটা চরম অপরাধ করে, সেটা হচ্ছে তাদের বাসগুলোর বড় অংশ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সচিবালয় বা এইসব প্রতিষ্ঠানে ভাড়া দেয়। এগুলো সারাদিন বসে থাকে, সকালে বিকেলে 2 দফায় মানে সরকারের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রী পরিবহন করে, অথচ তাদের থাকার কথা রাজপথে, এবং দিনে শহরের ভেতরে হইলো কয়েকটা ট্রিপ দেওয়ার কথা, অথচ তারা একটা নির্দিষ্ট আয়ের জন্য বসে থাকে। আর একটা হচ্ছে বেসরকারি বাস মালিকরা, সেটা ঢাকা শহরে হোক, ঢাকার বাইরে হোক, সারা দেশের মহাসড়কে হোক, বিআরটিসি কে চলতে দিতে চায় না। তারা বিআরটিসির বাসগুলো রাস্তায় ক্ষতি করে, নতুন বাস নামালে সেগুলোকে নড়বড়ে জীর্ণ করার জন্য নানান রকমের পরিকল্পিত দুর্ঘটনা ঘটায় বলে অভিযোগ আছে। বিআরটিসি ভেতরেও প্রচুর দুর্নীতি আছে, কেনাকাটায়, রক্ষণাবেক্ষণে, তেল ব্যবহারে, এবং এইগুলোর দিকে অবশ্যই যোগাযোগ সড়ক পরিবহন মন্ত্রণালয়কে নজর দিতে হবে। আর বিআরটিসি হাফ ভাড়া নিলে তখন এই যে বেসরকারি বাসের মালিকরা হাফ ভাড়া নিতে চায় না, তারা দেখবেন যে যেই মুহূর্তে 1 ডিসেম্বর থেকে বিআরটিসি হাফ ভাড়া নেওয়া শুরু করবে, এই বেসরকারি মালিকরা বলবে যে তখন তো
প্রচুর যাত্রী চলে যাবে বিআরটিসিতে, আমাদের বাসে যাত্রী কম আসবে, এরা দেখবেন নানান রকমের অন্তর্ঘাত শুরু করবে। এরা ছাত্রদেরকে উস্কানি, পরিবহন শ্রমিকদেরকে উস্কানি দিতে পারে। এই বিষয়ে অবশ্যই মালিকরা ঠিকই যে তারা হাফ ভাড়া নেবে, তাহলে তার যে ক্ষতিটা হবে, আমাদের সময় কিন্তু ছাত্রছাত্রী এত বিপুল সংখ্যায় ছিল না। এই ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে আর্থিকভাবে, সেটা কে দেখবে? এগুলো নিয়েও আলোচনা দরকার। কোন সময় দিনে একটা ছাত্র বা ছাত্রী যতক্ষণ চলবে ততবারই হাফ ভাড়া পাবে, নাকি এগুলো নিয়ে একটা নিয়ম কানুন, আইন কানুনের মধ্যে আনতে হবে, এবং যে সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মানতে হবে। শিক্ষার্থীদেরও মানে অতীতে যে আমরা 69 আন্দোলনের ফল পেয়েছিলাম হাফ ভাড়া, সেটা কিন্তু ছাত্র সংগঠনের সংঘবদ্ধ যৌক্তিক আন্দোলনের ফল ছিল। এখন সেই সংঘবদ্ধ ছাত্র সংগঠনের আন্দোলন কিন্তু নেই। ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে কাজও করে না, তাদের মতামত অবস্থানেও বিস্তর ব্যবধান। কেউ হয়তো এই ছাত্র আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে মনে করতে পারে, হ্যাঁ, সেইভাবে চলতে পারে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে একটা সমন্বিত সিদ্ধান্ত এবং হাফ ভাড়া কিভাবে বলবৎ করা হবে সেই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে। মালিকরাও এটা ঠিকই যে বড় ধরনের ক্ষতি নিয়ে তাহলে তারা রাস্তায়, যদি দেখা যায় যে দিনে শতকরা 15-20 ভাগ তাকে কনসেশন দিতে হয়, তারপরে কার্ড কি হবে? আজকাল প্রযুক্তিতে যে কেউ আপনার এই আইডেন্টিটি কার্ড বানিয়ে নিতে পারে ছাত্র হিসেবে দেখানোর জন্য। আধুনিক প্রযুক্তিতে যখন নোট, ভুয়া জাল নোট ছাপানো যেতে পারে, তখন আইডেন্টিটি কার্ড করা তো কিছুই না, ভুয়া সার্টিফিকেট হচ্ছে এবং তথ্য প্রযুক্তি দিয়ে সেটা তৈরি করা হচ্ছে। কাজেই সেইগুলোও কিন্তু, আর বাসের শ্রমিক যারা এই ভাড়া আদায় করে তাদের পক্ষে এইগুলো ধরা, জাল নোট প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট তারা ধরতে পারে না। তো আইডেন্টিটি কার্ড ছাত্রর ভুয়া কিনা সেটা কিন্তু আপনার এই পরিবহন শ্রমিকদের পক্ষে বা লঞ্চ কর্মীদের পক্ষে ধরে ওঠা সবসময় সম্ভব হবে না। এইগুলোর ব্যাপারেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। জি, অজয় দাশগুপ্ত, ধন্যবাদ। আপনি আসলে যে বিষয়গুলো তুলে এনেছেন, আশা করি যারা এগুলোতে সংশ্লিষ্ট আছেন তারা ব্যাপারগুলোতে নজর দিবেন এবং শুধু খাতা কলমে কিংবা সংবাদেই থেকে যাবে না। এই যে বিষয়গুলো, যে আইনগুলো আছে সেগুলো কার্যকর হবে এবং সেটির প্রতিফলন আমরা সড়কে হোক, বাসে হোক, যেখানে আমাদের জীবনে দেখব, সেই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন লেখক ও গবেষক সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। দর্শক, আমরা এ পর্যায়ে জানাবো আজকের আবহাওয়া পূর্বাভাস। আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য শীত প্রধান এলাকাগুলো ছাড়াও এখন সারা দেশে তাপমাত্রা প্রতিদিন অল্প অল্প করে কমতে থাকবে। রাজধানী ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে সন্ধ্যার পর তাপমাত্রা আরো কমে আসবে। তবে পুরোদমে শীত নামতে আরো এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে, এরকম বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে। আর ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং ওই বৃষ্টি ও মেঘ চলে যাওয়ার পর শীতের আসল তীব্রতা শুরু হবে, এমনটি জানানো হয়েছে। এমনকি দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে, এরকম বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। দর্শক, এবার জানিয়ে দিব আজকে বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। শুরুতেই ঢাকা বিভাগীয় শহরগুলো খবর জানাবো। ঢাকা বিভাগীয় শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.4 ডিগ্রি সেলসিয়াস। এবার দক্ষিণের অঞ্চল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে সেই তাপমাত্রা বেশ কমে আসতে পারে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু সেখানে বাড়তে পারে। এর জন্যই সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সেখানে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগীয় শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 14.1 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে
25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বিভাগীয় শহর রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগীয় শহর সমুদ্রের অত্যন্ত নিকটবর্তী জেলাগুলোতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগীয় শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, যেমনটি দেখছিলাম যে চট্টগ্রামে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সেটি 9.9 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানিয়ে দিব আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 20 এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 10। দর্শক, জানাচ্ছিলাম আজকের আবহাওয়া পূর্বাভাস। এই পর্যায়ে আমরা চলে যাব আজকের রাশিফলে। কেসিপাল, শুভ সকাল। আজকের রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন। শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ। নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম এবং ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করে চলবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ যাবে না। বিশেষ করে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে। তাই তো সহকর্মী এবং অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব অবশ্যই বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পেতে পারেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাদ বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা জলযান, নৌযান বা আকাশযান ভ্রমণে ইচ্ছুক তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। সেই সঙ্গে লাইফ স্টাইলে একটা অদল বদল পরিলক্ষিত হতে পারে। এবার সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র অলংকার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসারে সাজতে পারে। সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। তাছাড়া লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো বুঝে শুনে ডাইনে বামে সামনে পিছিয়ে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ আসতে পারে। হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে, ভাঙা প্রেম জল লাগতে পারে, এমনকি দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছিল সেগুলো বিদূরিত হয়ে শান্তির সুবাতাস বইয়ে দিতে পারে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ
সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠে আসবে, যার ফলে কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যে চমকে দেবে আপনাদের আজকের দিনটি। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, তবে লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি গৃহলক্ষ্মী গৃহে প্রবেশ করে আপনাদের লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সন্তান সন্ততির আগ্রহ হয়ে থাকবে। প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। চোর, সিটিং বা অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে। তাই তো বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, নেশামদ্য, জুয়ায় আসক্তি, এমনকি সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকতে হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, তাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। অবশ্য ব্যাংক ঋণ প্রাপ্তির জন্য দিনটি একটি শুভ ইঙ্গিত প্রদান করতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজের আকৃষ্ট থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্ত। কেসি পাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন কেসি পাল। আজ সকালে বাংলাদেশের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।